আমরা তোমাদেরকে দেখাবো এই ফিউরান কি রেজোনেন্স আদৌ প্রদর্শন করে, যদি করে তাহলে সেটা কিভাবে আমরা খুব ইজিলি করতে পারি। তোমাদেরকে বলছিলাম যে যদি কোনো যৌগের মধ্যে 3 টাইপের স্ট্রাকচার থাকে, 3 টাইপের ঘটনা থাকে, তাহলে কিন্তু সেই যৌগটা রেজোনেন্স প্রদর্শন করার মতো একটা যোগ্যতা রাখে। অ্যারোমেটিক যৌগের অন্যতম শর্ত কী ছিল? পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল হইতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে, দেখো অ্যারোমেটিক যৌগের মধ্যে রেজোনেন্স। তোমরা জানো যে রেজোনেন্স একটা বিষয়, যে প্রত্যেকটা অ্যারোমেটিক যৌগের মধ্যে কিন্তু আলটিমেটলি এই রেজোনেন্স বিষয়টা থাকে। তো তোমরা জানো যে অ্যারোমেটিক যৌগের 4টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে চাক্রিক যৌগ হইতে হয়, সমতুলীয় যৌগ হইতে হয়, হাকেল সংখ্যক ইলেকট্রন থাকতে হয়, এবং ওই ইলেকট্রনগুলোকে কিন্তু ভাই সঞ্চারণশীল হইতে হয়। এবং এই যে ইলেকট্রন সঞ্চারণশীলতার যে ব্যাপারটা, এটাকে কিন্তু আমরা ব্যাখ্যা করি রেজোনেন্সের সাহায্যে, অর্থাৎ অনুরণনের সাহায্যে। দেখো ভাই, রেজোনেন্স কিন্তু কিচ্ছুই না। বালিশ খেলা দেখছো না? বালিশ খেলার মধ্যে কী হয় বলো তো? বালিশ খেলার মধ্যে কিন্তু আলটিমেটলি দেখবো অনেকগুলো মেয়ে মানুষ একসাথে বসে থাকে, ওখানে জাস্ট খালি কী হয়, একটা বালিশ আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তারপরে আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাস্ট খালি কী হয় বলো তো ভাই, বালিশগুলো ঘুরতে থাকে। ঠিক রেজোনেন্স কিন্তু ভাই এরকমই একটা বিষয়। অর্থাৎ তুমি এটাকে জাস্ট তুলনা করবো বালিশ খেলার সাথে। জাস্ট এখানে কি হবে বলো তো, বালিশগুলো খালি সার্কুলেট করে কিন্তু বালিশ খেলার মধ্যে, আর এই রেজোনেন্সের মধ্যে কিন্তু সার্কুলেট করবে ইলেকট্রন। অর্থাৎ আমরা পরমাণুগুলোকে স্থির রেখে ইলেকট্রনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নতুন নতুন যতগুলো কাঠামো বানাবো, এইগুলোকে কিন্তু আমরা বলি ভাই রেজোনেন্স কাঠামো, অর্থাৎ রেজোনেন্স গঠন। আজকে তোমাদের সাথে আমরা খুব ইজিলি দেখাবো ফিউরান কিভাবে তার রেজোনেটিং স্ট্রাকচারগুলো তৈরি করে, অর্থাৎ ফিউরান কিভাবে রেজোনেন্স ধর্মটা প্রদর্শন করে। দেখো, আমরা কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে 3টা স্ট্রাকচারের কথা বলছিলাম। যদি কোনো যৌগে এই 3টা স্ট্রাকচার থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই যৌগটা রেজোনেন্স প্রদর্শন করতে পারে। দেখো, আমরা প্রথমে আজকে যেটা করবো সেটা হচ্ছে, দেখো ফিউরানের গাঠনিক সংকেতটা কেমন। তোমরা কিন্তু জানো যে ফিউরানের গাঠনিক সংকেতটা হচ্ছে এইরকম, জাস্ট অক্সিজেনের মধ্যে 2টা লন পেয়ার ইলেকট্রন থাকবে, এবং এটা কিন্তু 2টা পাই বন্ড থাকবে। এই যে এটা হচ্ছে আমাদের ফিউরান। তাহলে আজকে আমরা তোমাদেরকে দেখাবো এই ফিউরান কি রেজোনেন্স আদৌ প্রদর্শন করে, যদি করে তাহলে সেটা কিভাবে আমরা খুব ইজিলি করতে পারি। আমরা অলরেডি তোমাদেরকে বলছিলাম যে যদি কোনো যৌগের মধ্যে 3 টাইপের স্ট্রাকচার থাকে, 3 টাইপের ঘটনা থাকে, তাহলে কিন্তু সেই যৌগটা রেজোনেন্স প্রদর্শন করার মতো একটা যোগ্যতা রাখে। আমি একটু আরেকবার রিমাইন্ড করাই দিই তোমাদেরকে। দেখো, যদি কোনো যৌগে তোমরা দেখতে পাও যে সিগমা পাই সিগমা পাই সিগমা পাই এই টাইপের রিপিটেশন ঘটে, অর্থাৎ সিগমা পাইয়ের পুনরাবৃত্তি ঘটে, সিগমা পাই সিগমা পাই সিগমা পাই, এরকম যদি তুমি কোনো যৌগে দেখো, তাহলে ডেফিনেটলি যৌগটা রেজোনেন্স প্রদর্শন করার একটা যোগ্যতা রাখে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। 2 নাম্বার হচ্ছে ভাই, যদি তুমি কোনো যৌগে দেখো যে সিগমা পজিটিভ চার্জ এবং সিগমা এরকম থাকে, তাহলেও কিন্তু তুমি সেই চাকরির যৌগটার মধ্যে রেজোনেন্স হতেও পারে। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার একটা জিনিস খেয়াল করো। 3 নাম্বারটা হচ্ছে ভাই, যদি দেখো সিগমা লন পেয়ার ইলেকট্রন এবং সিগমা যদি কোনো চাকরির যৌগে এরকম একটা বিষয় তুমি দেখতে পাও, তাইলেও কিন্তু ভাই ওই যৌগটা রেজোনেন্স প্রদর্শন করার একটা যোগ্যতা অর্জন করবে। তাহলে দেখো, এই 3টা স্ট্রাকচার যদি তুমি দেখো বা এই 3টা গঠন যদি তুমি কোনো চাকরিক যৌগের মধ্যে দেখো, তাহলে কিন্তু ভাই ওই চাকরিক যৌগটা রেজোনেন্স প্রদর্শন করতে পারে। তাহলে আমরা খুব ইজিলি একটা যৌগ দেখেই কিন্তু চিনে ফেলতে পারবো যৌগটা রেজোনেন্স প্রদর্শন করে কিনা। সেই 3টা কন্ডিশন তুমি জাস্ট খেলে অ্যাপ্লাই করবা। দেখো, আমি বোর্ডে যে যৌগটা লিখছি ফিউরান, এর মধ্যে কিন্তু আমাদের 3 নাম্বার ক্রাইটেরিয়াটা মিলে যাচ্ছে। দেখো, এই যে সিগমা, এই যে দেখো লন পেয়ার আছে কিন্তু ভাই সিগমা লন পেয়ার সিগমা, যেহেতু এখানে সিগমা লন পেয়ার সিগমা আছে, তাইলে ভাই এই যৌগটা কিন্তু রেজোনেন্স প্রদর্শন করবে। তাহলে আসো আমরা একটু দেখি কিভাবে আসলে এই রেজোনেন্সটা কমপ্লিট হবে। এবার দেখো, ফিউরানের মধ্যে একটু ভালো করে খেয়াল করো তো ভাই। দেখো তো, অক্সিজেনের মধ্যে লন পেয়ার ইলেকট্রন কয় জোড়া? 2 জোড়া। একটা কথা ঠান্ডা মাথায় মনে রাখবা, যদি কোনো যৌগে চাকরিক যৌগে কোনো মৌলের মধ্যে যদি একাধিক জোড়া লন পেয়ার থাকে, সেই যৌগ কিন্তু ভাই 1 জোড়া, মাত্র কয় জোড়া ভাই? 1 জোড়া, 1 পেয়ার শুধুমাত্র কিন্তু পাই বন্ড তৈরিতে ইউজ করতে পারবে। তাহলে দেখো, অক্সিজেনের মধ্যে কিন্তু 2 জোড়া লন পেয়ার আছে, তাহলে সে ইউজ করতে পারবে কয় জোড়া? হাইস্ট 1 জোড়া। আরেক জোড়া কিন্তু ভাই থেকেই যাবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে রেজোনেন্সটা শুরু হবে। তোমরা খালি একটা কথা মনে রাখবা, এখানে বালিশ খেলার মতো একটা ঘটনা ঘটবে। অর্থাৎ বালিশ খেলার মধ্যে কি হয় একটু আরেকবার বলে দেই। দেখবা, একটা মানুষের কাছে যখন বালিশ আসে, সে কিন্তু সাথে সাথে এটা পাস করে দেয় পাশের জনকে, সাথে সাথে পাস করে দেয় পাশের জনকে। তাহলে ব্যাপারটা কিন্তু ওই রকমই ঘটবে। একটু দেখো, প্রথমে এই যে অক্সিজেনের মধ্যে দেখো 2টা লন পেয়ার আছে, এই লন পেয়ার 2টা দিয়ে কিন্তু সেই অক্সিজেন চাইবে কি করতে জানো? সে চাইবে পাশের পরমাণুর সাথে কিন্তু কি করতে? বন্ড তৈরি করতে। এই দেখো, এই কার্বন, এই যে দেখো, এই অক্সিজেন করবে কি, এই কার্বনকে তার 2টা ইলেকট্রন দিয়ে বলবে সে তার সাথে একটি বন্ড তৈরি করতে চায়।
কিন্তু তুমি খেয়াল করো তো ভাই, এই কার্বনের সাথে যদি অক্সিজেন বন্ডটা তৈরি করে, এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কিন্তু আগে থেকে একটি পাই বন্ড আছে, খেয়াল করেছো? আচ্ছা, এবং দেখো ভাই, এই কার্বনের কিন্তু যোজ্যতা অলরেডি আগে থেকে 4 পূর্ণতা আছে। কিভাবে? দেখো এখানে অলরেডি 1 2, এই যে 1 3, আর এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে। তোমরা জানো যে প্রত্যেকটা কোণার মধ্যে কিন্তু একটি করে হাইড্রোজেন আছে। তাহলে আমি তোমাকে যদি হাইড্রোজেনটি একটু দেখাই, এই যে হাইড্রোজেন একটু জাস্ট দেখাইলাম তোমাকে, তাহলে দেখো তো এই কার্বনের কিন্তু অলরেডি যোজ্যতা পরিপূর্ণ অবস্থায় আছে ভাই। তাইলে এই কার্বন কিন্তু আর নতুন করে বন্ধনের কোনো টেন্ডেন্সি প্রদর্শন করবে না। কিন্তু দেখো ভাই, যদি এমন হয় এই কার্বন তার এই যে আগের যে বন্ডটা ছিল, এই বন্ডের যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কিন্তু সে যদি পাশের কার্বনে পাস করে দেয়, তাহলে কিন্তু সে এই নতুন বন্ডটা তৈরি করতে পারবে। তাহলে বিষয়টা একটু দেখো, আমি আগে একটা কাজ করি, এই ফিউরনের মতো করে অনেকগুলো স্ট্রাকচার আঁকায় নিই। আমি প্রথমে এই যে সুবিধামতকভাবে কয়েকটা স্ট্রাকচার আঁকায় নিলাম। এবার দেখো বিষয়টা আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। তাইলে অলরেডি তুমি বুঝতে পারছো যে এই অক্সিজেন যদি এই কার্বনকে অফার করছে, দেখো অফার করছে ওর দিকে, তীর চিহ্নটা খেয়াল করছো কি? যাকে অফার করছে তার দিকে আমি তীর চিহ্নটা দিছি। তাহলে এই যে এখানে একটা বন্ড তৈরি হয়ে গেল। এবার দেখো তো ভাই, আমি বলেছিলাম এই কার্বন যেহেতু অলরেডি তার 4 যোজ্যতা পরিপূর্ণ অবস্থায় আছে, তাহলে কার্বন কিন্তু তার আগের বন্ডটা রাখতে পারবে না। তাহলে কার্বন কি করবে বলো তো? এই যে বন্ডের যে 2টি ইলেকট্রন, সেটা কিন্তু পাশের কার্বনে পাস করে দিবে। পাশের কার্বনে যদি পাস করে দেয়, একটু বলো তো ভাই, এই কার্বন অতিরিক্ত ইলেকট্রন কয়টা পাবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, একটা অতিরিক্ত ইলেকট্রন পাবে। কারণ কি? এই 2টা ইলেকট্রনের মধ্যে কিন্তু কার্বনের ছিল একটা নিজস্ব, কারণ আমরা জানি সমযোজী বন্ধনের মধ্যে কিন্তু একটি তার থাকে আর একটা অন্যজনের থাকে। তাহলে দেখো এই 2টা ইলেকট্রনের মধ্যে কার্বনের নিজস্ব একটা, আরেকটা কিন্তু এই কার্বনের ছিল। দেখো এই কার্বনের ছিল যে এইটা। তাহলে যখনই 2টা ইলেকট্রন ওই কার্বন পেয়ে গেল, সে কিন্তু অতিরিক্ত পাইলো কয়টা ভাই? অতিরিক্ত পাইলো একটা। তাহলে এই জন্য আমরা করবো কি জানো? এখানে একটা মাইনাস দিব। কিন্তু এই একটা মাইনাস মানে তোমাকে বুঝতে হবে 2টা ইলেকট্রন। কেন? কারণ একটা হচ্ছে তার নিজের, আরেকটা হচ্ছে তার ধার করা। যেহেতু সে এই যে এই ইলেকট্রন অতিরিক্তটা নিয়ে আসছে, এই জন্য এখানে একটা মাইনাস দিছি। বাট ওর কিন্তু আরেকটা নিজস্ব ইলেকট্রন ছিল, এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে একটা মাইনাস মানে তোমাকে বুঝতে হবে কয়টি ইলেকট্রন ভাই? 2টি ইলেকট্রন। ওকে, এবার দেখো ভাই, তুমি কিন্তু এই বন্ডে কোনো টাচ করনি, এই বন্ড যা ছিল সেটাই রেখে দিবা। ওকে, তাহলে এবার দেখো আমি আরেকবার কথাটা বলি। এই অক্সিজেন করলো কি? তার এক জোড়া লন পেয়ার পাশের কার্বনকে অফার করলো বন্ড তৈরি করার জন্য। যাকে অফার করলো তার সাথে বন্ড তৈরি করলো, কিন্তু সে তো আগে থেকে যোজ্যতা পরিপূর্ণ অবস্থায় ছিল। এই জন্য সে করলো কি? তার ওই যে পাই বন্ডটা ছিল, সেই 2টা ইলেকট্রন পাশের কার্বনে পাস করে দিল। তাহলে প্রথমে ঘটলো অফার, দেন ঘটলো পাস। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার দেখো ভাই, এই যে 2টা ইলেকট্রন, দেখো এই 2টা ইলেকট্রন কিন্তু আগে অক্সিজেনের মাথার উপরে ছিল লন পেয়ার আকারে, এবার কিন্তু সেটা শেয়ার হইলো, তাই না? তার মানে কি? ইলেকট্রনটা একটু হলেও শেয়ার, মানে কি অন্যজনের সাথে ইলেকট্রনটা শেয়ার করছে। তাহলে ইলেকট্রনটা একটু হলেও কিন্তু অক্সিজেনের নিউক্লিয়াস থেকে দূরে গেছে, তাই না ভাই? এই জন্যে কিন্তু তোমরা জানো, ইলেকট্রন যদি চলে যায় সেটাকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করি? প্লাস চিহ্ন দিয়ে। তাহলে এই যে দেখো, এই জায়গাতে আমরা প্লাস চিহ্ন প্রদর্শন করলাম। বাস, তাহলে আমাদের অলরেডি এই যে এখান থেকে আমরা এই স্টেজটা পেয়ে গেলাম, তাই তো ভাই? আচ্ছা, এবার আমি যেই কথাগুলো বললাম এইগুলোই বারবার রিপিট করব। খেয়াল করো, আমি বলেছিলাম যে জাস্ট খালি পাস হবে ইলেকট্রনটা। এবার দেখো এই কার্বন করবে কি জানো? পাশের কার্বনকে অফার করবে বন্ড তৈরি করার জন্য। এই যে দেখো, পাশের কার্বনকে অফার করলো। তাহলে পাশের কার্বনকে যদি অফার করে, বন্ডটা এখানে তৈরি হবে। আর এই কার্বন কিন্তু তার আগের বন্ড রাখতে পারবে না, কারণ যোজ্যতা তখন কিন্তু এটাও তৈরি করলো, আবার এটাও থেকে গেল। তাহলে কিন্তু কার্বনের যোজ্যতা 5 হয়ে যাবে। তাহলে এই কার্বন করবে কি? এই ইলেকট্রনটা পাশের কার্বনে পাস করে দিবে। এই দেখো পাস করে দিল। আর কিন্তু এখানে তোমরা টাচ করোনি, তাহলে এটা এখানে থেকে গেল, প্লাসটা প্লাসের মতো থাকবে, আর লন পেয়ার যেটা নিচেরটা অর্থাৎ সাইকেলের বাইরেরটা ওইটা কিন্তু থেকেই যাবে। এবার দেখো, এবার এই যে দেখো, এই যে এই কার্বন করবে কি? তার এই 2টা ইলেকট্রন দিয়ে এই যে অক্সিজেনকে অফার করবে বন্ড তৈরি করার জন্য। তাহলে এই যে অফার যেহেতু করেছে, বন্ড তৈরি করে ফেললো। আচ্ছা, কিন্তু এই অক্সিজেন কিন্তু ভাই অলরেডি একটি বন্ড আগে থেকে তৈরি করে আছে। তাহলে অক্সিজেন কি করবে বলো তো? পাস করে দিবে। এই যে দেখো, অক্সিজেন তার ইলেকট্রনটা কিন্তু এই যে এই কার্বনকে পাস করে দিবে, এই যে মাইনাস। আচ্ছা, এখানে কিন্তু আলটিমেটলি অক্সিজেনের কোনো লাভ হয় নাই, কারণ অক্সিজেন আগে এইদিকে পাই তৈরি করছিল, এখন এই সাইডে তৈরি করছে। সে কিন্তু তার 2টা ইলেকট্রন একেবারে ফেরত পায় নাই, এই জন্য প্লাস প্লাস থেকে যাবে। আর এই যে দেখো, এই লন পেয়ারটা লন পেয়ারের মতো থেকে যাবে। তুমি এখানে কোনো টাচ করোনি, সো এটা এর মতোই থেকে যাবে। আচ্ছা, বাস আমরা কিন্তু অলরেডি ঠিক আগের মতোই চলে আসছি। এই যে দেখো লাস্টের দিকে কি হচ্ছে? এবার এই কার্বন করবে কি? পাশের কার্বনকে অফার করবে বন্ড তৈরি করার জন্য। এই যে বন্ড তৈরি করলো, তাহলে এটা অবশ্যই কি হবে? পাস হয়ে যাবে। এই যে এখানে চলে আসলো, আর এই যে এই জায়গাটাতে কিন্তু আমি টাচ করিনি, থেকে গেল, প্লাসেরটা প্লাস, আর এই লন পেয়ার কিন্তু থেকে গেল।
আচ্ছা ভাই, আমরা কতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনকে ঘোরাবো, অর্থাৎ বালিশের মতো করে কতক্ষণ পাস করতে থাকবো? একটা কথা মনে রাখবা, যতক্ষণ না সে আগের কন্ডিশনে ফিরে আসে ততক্ষণ তুমি কিন্তু রেজোনেন্স প্রদর্শন করতেই থাকবা। দেখো এইবার কি হবে, এইবার দেখো এই ইলেকট্রন দুইটা এই কার্বনকে অফার করলো, বন্ড তৈরি করতে চায়, এই যে বন্ড তৈরি করে ফেললো। আচ্ছা এবার কি হবে ভাই, এই কার্বন কিন্তু তার আগের বন্ডটা রাখতে পারবে না, এবার সে এই যে এই পাই বন্ডের দুটো ইলেকট্রন কিন্তু অক্সিজেনকে পার্মানেন্টলি ফেরত দিয়ে দিবে। এই দেখো অক্সিজেন কিন্তু তার ইলেকট্রনটা আবার ফেরত পেয়ে গেল, এই জন্য কিন্তু আর প্লাসটা থাকবে না। আর এই যে লন পেয়ারের মতোই থাকবে, এইখানে কিন্তু তুমি কোনো টাচ করনি, এই যে থেকে গেল। আচ্ছা তাহলে ভাই আমরা এতক্ষণ ধরে একটাই কাজ করলাম, সেটা হচ্ছে বালিশ খেলার মতো ইলেকট্রনগুলো খালি ঘোরাইলাম, বালিশ খেলার মতো ইলেকট্রনগুলো খালি কিন্তু ঘোরাইলাম, পরমাণু কিন্তু তার জায়গাতে স্থিরই আছে, তাই না ভাই? এটাই তো রেজোনেন্স। কোনো একটা যৌগের জন্য যদি অনেকগুলো কাঠামো রচনা করা যায় যেখানে পরমাণুগুলোর অবস্থান স্থির থাকে কিন্তু শুধুমাত্র ইলেকট্রনের অবস্থানের পরিবর্তন ঘটে, তবে সেই স্ট্রাকচারগুলোর নাম হবে রেজোনেন্স স্ট্রাকচার। আর এই ঘটনাটার নাম কি ভাই? রেজোনেন্স, অর্থাৎ অনুরণন। আচ্ছা আরেকটা কথা একটু বলে দেই, তোমরা অলরেডি জানো সেটা, যে প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু পরস্পর স্থানান্তরযোগ্য, অর্থাৎ চাইলে এখান থেকে আবার এখানে ব্যাক আসা যাবে, চাইলে এখান থেকে আবার এখানে ব্যাক আসা যাবে, আবার এখান থেকে এখানে যাওয়া যাবে। এই জন্যে দুইজনের মাঝখানে একটা উভমুখী তীর চিহ্ন দিয়ে দিবা আর কি, দুইজনের মাঝখানে একটা উভমুখী তীর চিহ্ন দিয়ে দিবা। এই যে প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে এরকম উভমুখী তীর চিহ্ন তোমরা দিয়ে দিবা। এই হচ্ছে আমাদের ফিউরানের রেজোনেন্স। আশা করি এই যে ফিউরান যে একটি অ্যারোমেটিক যৌগ, ফিউরান চাক্রিক, ফিউরানের মধ্যে কিন্তু ভাই সমতলী অবশ্যই, ফিউরানের মধ্যে কিন্তু হাকেল সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ 6টি পাই ইলেকট্রন আছে। দেখো 2, 4, আর এই দুই জোড়ার মধ্যে কিন্তু যেটা ভেতরের দিকে, সার্কেলের ভেতরের দিকে অর্থাৎ চক্রের ভেতরের দিকে ও কিন্তু পাই বন্ধন তৈরি করতে পারছে। তাহলে এখানেও 2টা কাউন্ট করো, তাহলে 2, 4 আর এই যে 2, 6 কিন্তু একটি হাকেল সংখ্যা তোমরা জানো। সো আলটিমেটলি ওর কিন্তু একটি অ্যারোমেটিক যৌগ তুমি বলতেই পারবা। এবং অ্যারোমেটিক যৌগের অন্যতম শর্ত কী ছিল? পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল হইতে হবে। এই দেখো এখানে কিন্তু আমরা এতক্ষণ ধরে ওইটাই দেখালাম, পাই ইলেকট্রনগুলো কিন্তু ভাই সঞ্চারণশীল। সুতরাং আমরা বলতে পারবো ফিউরান একটি কী যৌগ ভাই? অ্যারোমেটিক যৌগ। আমরা এরকম অনেকগুলো রেজোনেন্স তোমাদেরকে শিখাবো অবশ্যই, কেবল তো আমরা রেজোনেন্স শুরু করলাম, মাত্রই তো কয়েকটা যৌগ হইল, ঠিক আছে? দেখো আমি একটা কথাই তোমাদেরকে বলবো ভাই, রেজোনেন্স মানে কিচ্ছুই না, শুধুমাত্র ইলেকট্রন একটা থেকে আরেকটাতে পাস হবে, আর ওই যে আগের যে বন্ডটা ছিল ওই বন্ডটা জাস্ট খালি পাস হয়ে যাবে, দিয়ে তোমরা স্ট্রাকচারগুলো আমি যেভাবে দেখাইলাম ঠিক এভাবে করবা। রেজোনেন্সে আশা করি আর কোনো ভুল হবে না।